আসসালামু আলাইকুম। যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে স্বাগতম। 2 মাস আগে আমি আসলে ব্যাংকের লিখিত পরীক্ষার হিসাব বিজ্ঞানের প্রভাষক হিসাব বিজ্ঞানের উপর একটা ভিডিও আপলোড দিয়েছি আমার পেজে। আমার এই ভিডিওটা আসলে অনেকেই দেখছেন, যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। এর মধ্যে অনেকেই আরো ভিডিও করার জন্য আমাকে মেসেঞ্জারে নক দিয়েছে যে তাদের কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো যেমন এই টপিকসের উপর আর যেটা লেকচার দেওয়ার কথা বলছে। আসলে আমি নিজে একজন শিক্ষক, অফলাইনে বেস করাই, যার কারণে তেমন একটা টাইম পাই না যে ভিডিও আপলোড দেওয়ার বা নতুন ভিডিও তৈরি করা। এখন ইতিমধ্যে হিসাব বিজ্ঞান নতুন সিস্টেমে আবার তারা পরীক্ষা নেবেন। 4টা ডিপার্টমেন্ট 4টা ভাগ করছেন হিসাব বিজ্ঞান লিখিতের উপরে, যারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সেখানে 30 মার্কস পরীক্ষা নেবেন। ট্যাক্স সেকশন সেখানে থেকে এটা কোশ্চেন থাকবে, একটা দিতে হবে। এছাড়া অডিট আছে, আবার কস্ট অ্যাকাউন্টিং আছে। আপনারা নতুন সিলেবাসের যে মানবন্টন এটা অবশ্যই এনডিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। আর আমার ভিডিও যদি কারো ভালো লাগে বা নতুন কারো কোনো প্রবলেম যদি আপনারা ফেস করেন, কোনো সমস্যা টপিকের উপর, তাহলে আমার মেসেঞ্জারে নক দিবেন। আশা করি ওই টপিকের উপর ভিত্তি করে নতুন ভিডিও আপলোড দিব। আমি প্রথম যে ভিডিও আপলোড দিয়েছি সেটা হলো যে এই টপিকের উপর, যেটা অবসর সংক্রান্ত ডিপ্রিসিয়েশনের উপর একটা লেকচার অবশ্যই দিয়েছিলাম। যারা আগে দেখেন নাই আমার ওই টপিকসটা, ওই ক্লাসটা, আগে আপনারা ওই ক্লাসটা দেখবেন। দেখার পর দেন আপনি এই ক্লাসটা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে বুঝতে। যেমন এই অধ্যায়ে মূলত কাজ হচ্ছে, যেমন ওই প্রথম ক্লাস আমি আসলে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করছি। আজকে তেমন ওই বিগত ক্লাসে রিপিট করতে চাচ্ছি না, আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝবেন এখানে আসলে কি কি করতে হবে। তো আজকে যে অবস্থা সংক্রান্ত যে আপনাদের যে প্রবলেমটা অনেকে ফেস করেন, এটার উপর ভিত্তি করে আজকে লেকচার তৈরি করছেন। আশা করি ভালো লাগবে। দেখেন এখানে প্রশ্নটা আমরা চলে যাই, প্রশ্নটা কিভাবে সমাধান করব। দেখেন ইমেল লিমিটেড 2013 সালের জানুয়ারি 1 তারিখে 33,000 টাকা একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আনার খরচ 2,000 টাকা এবং সংস্থাপন বাবদ 1,000 টাকা। মেশিনটির আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 6,000 টাকা। 2015 সালের 1 অক্টোবর 12,000 টাকায় বিক্রি করা হয়। অর্থাৎ 2015 সালের 1 অক্টোবর ওই মেশিনটি 12,000 টাকা বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবস্থায় দাঁড়িয়ে করে। মেশিনের বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করো। প্রথম 3 বছরের জাবেদা দিতে হবে। মেশিন হিসাব প্রস্তুত করো। আসলে বিগত ক্লাসে আমি দেখেছিলাম এই অধ্যায়ে আসলে অবশ্যই বের করার অনেকগুলো পদ্ধতি আছে। আপনারা পদ্ধতিগুলো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে অবশ্যই বের করুন। এখন কথা হচ্ছে, আমরা এখন একটা মেশিন দিয়ে বিক্রি করলাম, মেশিনের বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করতেছি। একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যখনই আপনাকে মেশিনের এই বিক্রয়জনিত লাভ ক্ষতি বের করতে বলবে, আপনার 3টে স্টেপে লাভ ক্ষতি বের করবেন, যে আপনার বোঝার সুবিধা থাকতে, যাতে সহজে বুঝতে পারেন। এই জন্য আমি বলি যে আপনার 3টে স্টেপে মেশিনের বিক্রয়জনিত লাভ ক্ষতি বের করবেন। প্রথমে মেশিনের আপনি অবশ্যই বের করবেন, মেশিনের অবশ্যই। এখন প্রথম কাজ হচ্ছে আমরা প্রথম স্টেপ মেশিনের অবশ্যই বের করব, অবশ্যই। এখন অবশ্যই বের করার তো অনেকগুলো পদ্ধতি আছে। এখানে কোন পদ্ধতিতে বলা হয়েছে আপনাকে অবশ্যই বের করার জন্য? দেখেন এখানে ওনারা আমাদেরকে বলে দিয়েছে কি সরলরৈখিক পদ্ধতি অবশ্যই বের করব। তাই আমরা সরলরৈখিক পদ্ধতি অবশ্যই বের করব। যেমন সরলরৈখিক পদ্ধতি অবশ্যই বের করার যে ফর্মুলাটা সেটা আমরা জানি, যেমন সম্পত্তির মোট মূল্য, বা এখানে যেহেতু সম্পদ বলতে মেশিনকে বুঝাইছি, তাই মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য আর নিচে হচ্ছে আয়ুষ্কাল। একটা জিনিস খেয়াল করেন, আমরা মেশিনে কত টাকা দিয়ে ক্রয় করছি? মেশিনে কিনলাম 33,000 টাকা, 33,000 টাকা প্লাস মেশিন কিনতে আমাদের আরো অনেক কিছু খরচ হচ্ছে। যেমন মেশিনটা আনতে আমাদের খরচ হচ্ছে 2,000 টাকা, সংস্থাপন 1,000, 2,000, 1,000। অর্থাৎ মেশিনটা কেনার থেকে বসানোর আগ পর্যন্ত যত খরচ হয় মেশিনটার পিছনে সবগুলো খরচ আপনাকে যোগ করে মেশিনের মোট মূল্য নির্ধারণ করতে হয়।
ভগ্নাবশেষ মূল্য হচ্ছে, এখানে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে ৬০০০ টাকা, তারপর ৬০০০ টাকা লিখলাম। আয়ুষ্কাল মানে জীবনকাল, আয়ুষ্কাল হচ্ছে মেশিনের আয়ুষ্কাল কত বছর? ৫ বছর। ৫ বছর। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখেন ৩০,০০০ মাইনাস ৬০০০ ৩০,০০০ টাকা, ৩০,০০০ টাকার ৫ দ্বারা বাদ দিলে হচ্ছে কত? ৫ ৬ ৩০, ৬০০০ টাকা। আমাদের প্রথম কাজ হচ্ছে মেশিনের অবশ্যই বের করা। দ্বিতীয় হচ্ছে আমরা মেশিনের পুস্তক মূল্য বের করব। এখন পুস্তক মূল্য বলতে আসলে আমরা কি বুঝি? পুস্তক মূল্যটা কেন দরকার? যেমন মনে করেন আপনি কোন একটা মেশিন কিনলেন, সাপোজ এইভাবে চিন্তা করেন আপনি, যে মনে করেন আপনি একটা মেশিন কিনলেন, যে একটা মেশিন কিনছেন আপনার জানুয়ারি মাসের শুরুতে 2 লক্ষ টাকা। এখন জানুয়ারি মাসের পরে আপনি 1 বছর ব্যবহার করছেন, ব্যবহার করার পর ডিসেম্বরে ওই মেশিনটা যদি আপনি আবার 2 লাখ টাকায় বিক্রি করেন, আপনি কিনছেন 2 লাখ, 1 বছর ব্যবহার করার পরে আপনি আবার বিক্রি করতেছেন 2 লাখ, তাহলে আমরা অনেকে মনে করে যে এটা লাভ বা ক্ষতি হয় না। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তাই তো দেখা যায় যে আসলে আমি কিনছি 2 লাখ, বিক্রি করছি 2 লাখ, আসলে আমার লাভ বা ক্ষতি কিছুই হয় না। কিন্তু না, আপনি যে 1 বছর ব্যবহার করছেন, এটাই তো আপনার লাভ, 1 বছর ব্যবহার করছেন। এই জন্য আমরা এখন নির্ধারণ করবো আসলে এই 2 লাখ টাকা দিয়ে ক্রয় করছি, 1 বছর ব্যবহার করার পরে এটার মূল্যটা কত হইতে পারে, এটা থেকে এই ক্রয় মূল্য থেকে আমরা অবশ্যই বাদ দিয়ে ওই মূল্যটা নির্ধারণ করব। আর ওই মূল্যকে বলা হয় পুস্তক মূল্য। যেহেতু আমাদের মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করতে বলছে, তাই আমরা এখন মেশিনের পুস্তক মূল্য বের করব। আমি আগে বলছি যে মেশিনের লাভ বা ক্ষতি বের করতে হলে আপনাকে 3টা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে অবশ্যই বের করা, এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাকে পুস্তক মূল্য বের করতে হবে। এখন পুস্তক মূল্যটা আমরা কিভাবে বের করব? দেখেন, পুস্তক মূল্যটা বের করতে হবে এভাবে। পুস্তক মূল্য, এই পুস্তক মূল্য অনেকগুলো নাম আছে। পুস্তক মূল্য, বই মূল্য, ভগ্নাবশেষ মূল্য, অবশিষ্ট মূল্য, একই কথা। তো পুস্তক মূল্য বের করার সূত্র হচ্ছে মেশিনের মোট মূল্য মাইনাস করব হচ্ছে পুঞ্জীবিত অবস্থা। পুঞ্জীবিত অবস্থা। এখন দেখেন আমরা মেশিনটা কিনছি কত টাকা দিয়ে? 33, 35, টোটাল ৩৬,০০০ টাকা। পুঞ্জীবিত অবস্থায় বাদ দিব। পুঞ্জীবিত অবস্থা বলতে আপনি মেশিন যে তারিখ থেকে কিনছেন, ক্রয়ের মূল্যের তারিখ থেকে যতদিন ব্যবহার করার পর বিক্রয় করছেন, ওই বিক্রয়ের তারিখ পর্যন্ত যতটুকু সময় ব্যবহার করছেন। এবার আপনি 1 বছর ব্যবহার করতে পারেন, 2 বছর ব্যবহার করতে পারেন, 10 বছর ব্যবহার করতে পারেন। যতটুকু সময় আপনি ব্যবহার করছেন, ততটুকু সময় অবশ্যই একসাথে যোগ করব আমরা, তাকে পুঞ্জীবিত অবস্থায় বলা হয়। যেমন একটা জিনিস খেয়াল করেন, আমরা এই মেশিনটা কিনছি হচ্ছে 2013 সালের জানুয়ারি মাসে, আর আমরা এই মেশিনটা বিক্রি করছি 2015 সালের 1 অক্টোবর। তার মানে আমরা মেশিনটা 13 সাল ব্যবহার করছি, 14 সাল ব্যবহার করছি, 15 সালের অক্টোবর পর্যন্ত ব্যবহার করছি। প্রায় 2 বছর 9 মাস আমি ব্যবহার করছি মেশিনটা, তাই না? তার মানে আমরা যখন পুস্তক মূল্য বের করব, মেশিনের মোট মূল্য থেকে পুঞ্জীবিত অবস্থায় বলতে এখানে বোঝাচ্ছে 2 বছর 9 মাসের অবস্থায় আমরা এখান থেকে বাদ দিব একসাথে। তাহলে আমরা কি পাবো? পুস্তক মূল্য, অর্থাৎ পরের মূল্য, ব্যবহারের পরের মূল্য। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা মেশিনটা ব্যবহার করছি কিন্তু 13 সাল ব্যবহার করছি। তো 13 সালের অবস্থায় বের করছি ৬০০০ টাকা। এটা 13 সালের অবস্থায় ৬০০০ টাকা প্লাস আমরা তো মেশিনটা 14 সালও ব্যবহার করছি, তাহলে 14 সালের অবস্থায় কত? আরো ৬০০০ টাকা। একটা জিনিস খেয়াল করেন, আমরা মেশিনটা 15 সালের 1 অক্টোবরে বিক্রি করছি। তো 15 সালের 1 অক্টোবর যদি আমরা বিক্রি করি, তাহলে 15 সালে কত মাস আমরা মেশিনটা ব্যবহার করছি? জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। অক্টোবর হিসাব করা যাবে না, কারণ অক্টোবর 1 তারিখে আমরা মেশিনটা অলরেডি বিক্রি করে দিয়েছি, আমাদের কাছে আসলে মেশিন নাই। আমরা সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহার করছি, মানে 9 মাস। 13 সালের অবস্থা হচ্ছে ৬০০০ টাকা, 14 সালের ৬০০০ টাকা, 15 সালের অবস্থা হবে মাত্র 9 মাসের। 9 মাসের অবস্থা বের করুন। এই যে ৬০০০ টাকা বের করছি, এটা কিন্তু বার্ষিক অবস্থায়, মানে 1 বছরের অবস্থায়। তাহলে 1 বছরে যদি ৬০০০ টাকা হয়, তাহলে 9 মাসের অবস্থায় কত টাকা হবে? এই ৬০০০ টাকাকে আমরা 12 দিয়ে ভাগ দিব,
আর 9 দিয়ে গুণ দিবে। এই হলো আমাদের অবস্থা। তাহলে 12 দিয়ে ভাগ 6 9 দিয়ে গুণ দিলে কত হয়? আপনারা ক্যালকুলেট করে দেখবেন 6000 ভাগ 12 গুণন 9 4500 টাকা। 4500 টাকা। তাহলে দেখেন 36000 মাইনাস 6 6 12 12 আর এখানে আছে 4500 16500 টাকা। এবার 36000 থেকে 16500 টাকা মাইনাস করলে কত টাকা থাকে? 36000 থেকে যদি আমরা 36000 মাইনাস 16500 19500 টাকা থাকে। এই 19500 টাকা হচ্ছে পুস্তক মূল্য, এটি হচ্ছে ব্যবহারের পরের মূল্য। এখন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আপনি চিন্তা করেন পুস্তক মূল্য 19500, এটা হচ্ছে আপনার ব্যবহারের পরের মূল্য, অবস্থায় বাদ দেওয়ার পরের মূল্য। আর এই পুস্তক মূল্য থেকে যদি আপনি বেশি বিক্রি করেন তাহলে আপনার প্রফিট লাভ হবে, আর যদি পুস্তক মূল্য থেকে আপনি মেশিনটা কমে বিক্রি করেন তাহলে আপনার ক্ষতি হবে। এখন দেখেন আমরা মেশিনটা বিক্রি করছি কত টাকা? 2015 সালে 1 অক্টোবর আমরা 12000 টাকা মেশিনটা বিক্রি করছি। তার মানে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কি বোঝা যায়? মেশিনটা আমাদের বিক্রি জড়িত কি হয়েছে? ক্ষতি হয়েছে। আর ক্ষতিটা আমরা আসলে বের করব তিনটে স্টেপের মধ্যে। প্রথম স্টেপ আমরা অবস্থা বের করছি, দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা পুস্তক মূল্য বের করছি, এবার 3 নম্বর স্টেপ হচ্ছে আমরা লাভ অথবা ক্ষতি বের করব। লাভ বা ক্ষতি বের করার সূত্র হচ্ছে মেশিনের বিক্রয় মূল্য, মেশিনের বিক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য। আপনারা এই তিনটা স্টেপে তিনটা ধাপে আপনারা মেশিনের বিক্রয় যদি লাভ বা ক্ষতি বের করেন তাহলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তাহলে মেশিনের মোট বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 12000 টাকা। 12000 টাকা মাইনাস পুস্তক মূল্য হচ্ছে 19500 টাকা। তাহলে আমাদের কত টাকা ক্ষতি হয়েছে? দেখেন এটা মাইনাসে আসছে। 12000 থেকে যদি আমরা 19500 মাইনাস করি, দেখেন আমাদের আসছে 7500, মাইনাসে 7500। তার মানে আমাদের ক্ষতি, সুতরাং ক্ষতি 7500 টাকা। 7500 টাকা। তাহলে অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সম্পদের বিক্রয় জনিত লাভ বা ক্ষতি বের করতে হবে। প্রথমে আমরা অবশ্যই বের করছি, তারপর আমরা পুস্তক মূল্য বের করছি, দেন আমরা লাভ বা ক্ষতি বের করছি। এই হলো আমাদের কোয়ের অ্যানসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার হচ্ছে ওনারা আমাদেরকে বলছে যে প্রথম 3 বছরের জাবেদা দিতে হবে। এখন আমরা আসলে জাবেদাগুলো দেই, আশা করি আপনাদের বুঝতে পারবেন। যেমন জাবেদা আসলে জাবেদা আমরা দিব, আমরা জানি জাবেদা ব্যবহার করে আপনারা জাবেদা দিবেন। এটা আমরা জানি, লিখলাম না, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যেহেতু 3 বছরের জাবেদা দিতে বলছে, তাহলে প্রথম বছরটা কত সাল? 2013 সাল। 2013 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমি এই মেশিনটা কিনলাম। তো মেশিন যেহেতু কিনছি, তো মেশিনের জাবেদারে কি হবে? সম্পদ কিনছি, মেশিন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। এখন মেশিন কিনছি 33000 টাকা। আপনি 33000 টাকার জন্য একটা জাবেদা বা মেশিন সংক্রান্ত যে খরচগুলো হয়েছে এই খরচগুলোর জন্য আলাদা একটা জাবেদা দিতে পারেন, কিন্তু আসলে আমরা একসাথে দিয়ে দিই, কোনো সমস্যা নেই একসাথে দিলে। যেমন তাহলে মেশিনের টোটাল মূল্য দাঁড়ালে কত? 36000 টাকা। 36000 টাকা লিখুন। আর যদি আলাদা দেন তাও দিতে পারেন, সমস্যা নেই। অবশ্যই জাবেদার ব্যাখ্যা আপনি দিয়ে দিবেন যেহেতু মেশিন ক্রয় করা হবে। এবার যেহেতু মেশিনটা আমরা 13 সালে 1 বছর ব্যবহার করছি, আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি প্রত্যেকটা কোম্পানি তাদের আয় ব্যয়গুলো বছর শেষে হিসাবগুলো ক্লোজ করে। তাই 31শে ডিসেম্বর আমরা যখন হিসাব করতে বলছি, আমরা মেশিনে কি ধার্য করছি? অবস্থা। এই জন্য অবস্থা ধার্যের জন্য একটা জাবেদা দিতে হবে, সেগুলো অবস্থা হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অবস্থা হিসাব ক্রেডিট। এখন আমরা অবস্থা কত টাকা পাইছি? 6000 টাকা। 6000 টাকা লিখবেন। এবার 31শে ডিসেম্বর, 31 ডিসেম্বর অবস্থা ধার্য জাবেদা দিলাম। এবার অবস্থা হিসাবটা কি করতে হবে? বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য আপনারা জাবেদা দিবেন আয় সারাংশ ডেবিট, অবস্থা হিসাব ক্রেডিট। এখন অবস্থা কত টাকা হয়েছে? 6000 টাকা। 6000 টাকা। এই গেল 13 সালে জাবেদা। এখানে যেহেতু 3 বছরের জাবেদা আমরা প্রস্তুত করতে বলছেন, তো 13 সালের পরে কত সাল? 14 সাল। 14 সালে জাবেদা। এখন 14 সালে কিন্তু আমরা কোনো মেশিন ক্রয় করি নাই।
তার মেশিনের জাবেদাটা হবে না, প্রথম জাবেদা হবে না। মেশিন কিনি নেই, কিন্তু 14 সালে আমাদের কাছে একটা মেশিন আছে। 13 সালে ক্রয়কৃত মেশিনটা আমরা 14 সালে আবার ব্যবহার করব, আর ব্যবহার করলে আবার মেশিনের অবস্থা হবে। তাই 14 সালে আমরা অবশ্যই নতুন করে ধার্য জাবেদা আবার দিব, অবস্থা হিসাব ডেবিট আর পঞ্জীবিত অবস্থা হিসাব ক্রেডিট। এই অবস্থা হিসাবটা আবার কি করতে হবে? বন্ধ করতে হবে। অবস্থা হিসাবটা আবার বন্ধ করতে হবে। বন্ধ করা যাবে তো হচ্ছে আয় সারাংশ ডেবিট ডেবিট আর অবস্থা হিসাব ক্রেডিট। অবস্থা কত? ৬০০০ টাকা। আমরা জানি সরলরেখা পদ্ধতিতে প্রত্যেক বছর অবস্থার পরিমাণ সেম থাকে যদি সম্পদটা ১ বছর ব্যবহার করা হয়। তাহলে আমরা 13 সালে জাবেদা দিলাম, 14 সালে জাবেদা দিলাম। যেহেতু 3 বছরের জাবেদা দিতে বলছে, তাহলে আমরা এখন 15 সালের জাবেদা দিব। 15 সালে এখন 15 সালের জাবেদা দেখার জন্য আছে আসলে মূলত একটু খেয়াল করবেন 15 সালে কিভাবে জাবেদাগুলো দেই। 2015 সাল। আচ্ছা 15 সালে কোনো আমরা মেশিন ক্রয় করি নাই। 15 সালে কি আমরা মেশিন কিনছি? না, 15 সালে আমরা কোনো মেশিন কিনি নাই, তাই মেশিনের জাবেদা হবে না। কিন্তু 15 সালে আমরা মেশিনটা ব্যবহার করছি কয় মাস? 9 মাস। এই যেহেতু 9 মাস ব্যবহার করছি, 9 মাসের না অবস্থায় পাইলাম 4500 টাকা। এই 4500 টাকার দুইটা জাবেদা দিন। অবস্থা হিসাব ডেবিট, আমি সংক্ষেপে লিখতেছি, পঞ্জীবিত অবস্থা হিসাব ক্রেডিট। 31 ডিসেম্বরের 31 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ। আয় সারাংশ ডেবিট ডেবিট আর অবস্থা হিসাব ক্রেডিট। কত টাকা? 4500 টাকা। কারণ আমরা 15 সালে মেশিনটা মাত্র 9 মাস ব্যবহার করছি, তাই 9 মাসের অবস্থা দেখলাম 4500 টাকা। এবার এখানে নতুন করে আরো দুটো জাবেদা আপনাকে দিতে হবে। কোন দুটো জাবেদা আবার নতুন করে আপনাকে দিতে হবে? এই যে 15 সালে আমরা মেশিন কিনি নেই, ক্রয় করি নাই, তাই ক্রয় সংক্রান্ত জাবেদা দেওয়া হয় না। কিন্তু যেহেতু আমরা মেশিনটা বিক্রি করছি, এবার বিক্রয় সংক্রান্ত অবশ্যই জাবেদা দিতে হবে। যেহেতু আমরা বিক্রয় করছি, এই জন্য বিক্রয় জাবেদা দিবেন আপনি। কিন্তু বিক্রয় করছি কত সালে? 2015 সালের অক্টোবর মাসের 1 তারিখ। তো বিক্রয় সংক্রান্ত জাবেদা আপনি লিখে নেন। নগদান হিসাব ডেবিট, পঞ্জীবিত অবস্থায় ডেবিট ডেবিট, ক্ষতি বিক্রয়জনিত ক্ষতি ক্ষতি ডেবিট আর মেশিন হিসাব ক্রেডিট। মেশিন হিসাব যদি লাভ হয় তো নগদান হিসাব ডেবিট, পঞ্জীবিত অবস্থায় ডেবিট, লাভ হিসাব ক্রেডিট আর মেশিন হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে? এই জন্য মেশিন বিক্রয় করলে আপনাকে অবশ্যই মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতিটা বের করে নিতে হবে। যেমন আমাদের কাছে নগদ যখন টাকাটা কিভাবে আপনি বসাবেন দেখেন, বিক্রি করছি আমরা কত টাকা? 12000 টাকা নগদ টাকা। আমার কাছে নগদ টাকা আসছে কত? 12000 টাকা। কত টাকা আসছে? 12000 টাকা আসছে। পুঞ্জীবিত অবস্থা, পুঞ্জীবিত অবস্থা ডেবিট। পুঞ্জীবিত অবস্থা বলতে আমরা ওই যে মেশিনটা 2 বছর 9 মাস ব্যবহার করছি, এই 2 বছর 9 মাসের একত্রে অবস্থাকে আমরা পুঞ্জীবিত অবস্থা বলবো। যেমন প্রথম বছর আমরা 6000 টাকা পাইছি, 6000 টাকা, দ্বিতীয় বছর 6000 টাকা, 3 নম্বর বছরে 4500 টাকা, মোট 12 সালে 16500 টাকা আমরা পুঞ্জীবিত অবস্থা পাইছি। এবার ক্ষতি আমাদের কত টাকা ক্ষতি হয়েছে? 7500 টাকা ক্ষতি হয়েছে। এবার আমাদের কাছে যে একটা অ্যাসেট কমছে, সম্পদ চলে গেছে, কত টাকা মূল্যের সম্পদ কমছে? 6000 টাকা। এবার আসেন, যদি ক্ষতি হয়, ক্ষতিটা অবশ্যই আপনি কি করতে হবে? বন্ধ করতে হবে। যেমন আমরা অবশ্যই একটা খরচ বন্ধ করছি, আয় হইলো আপনাকে বন্ধ করতে হবে, ক্ষতি হইলো আপনাকে বন্ধ করতে হবে। এই ক্ষেত্রে আসলে বন্ধ করা হয় 31 ডিসেম্বর, তাই কিন্তু 31 ডিসেম্বর অবশ্যই আপনাকে দিতে হবে। বন্ধ করার জন্য ক্ষতি যেহেতু ডেবিট, বন্ধ করার জন্য আমরা আয় বিবরণীর মাধ্যমে বন্ধ করি, তাই আয় সারাংশ হিসাব ডেবিট আর ক্ষতি হিসাব ক্রেডিট। ক্ষতি কত টাকা আছে? 7500, 7500 টাকায় লিখবেন। এই গেল আমাদের 3 বছরের জাবেদা। আসলে আমি জাবেদা ব্যাখ্যা দেই নাই, কারণ আপনারা সবাই জানেন কিভাবে ব্যাখ্যা দিতে হবে, কারণ আপনারা এগুলো পড়ে আসছেন। এখন শুধুমাত্র আপনারা একটু রিভিশন দিতেছেন কিভাবে পুনরায় প্রস্তুতি নেবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়
2018 সালের যে লিখিত পরীক্ষা দিবেন আপনারা, যে টপিকসের উপরে যদি আপনাদের প্রবলেম সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিবেন। আমি আশা করব ওই টপিকসের উপর কোনো একটা ভিডিও নতুন করে আপলোড দিতে। যাক, সবার প্রস্তুতি ভালো হোক, সবাই ভালো থাকেন, এই আশা প্রত্যাশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। তার আগে একটা কথা, এখন আসলে কম্পিটিশন যুগ, অনেক কম্পিটিশন। সামনে যে সার্কুলার 2018 সালে যে সার্কুলার আসবে গণবিজ্ঞপ্তি, সেখানে আসলে অনেকগুলো সংখ্যাপদ থাকবে, কারণ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তেমন একটা আশানুরূপ প্রার্থী পাওয়া যায় নাই। 96,000 বিপরীতে 24,000 প্রার্থী অ্যাটেন্ড করছে। আপনারা একটু ভালো মতো প্রস্তুতি নেন, আপনাদের জন্য একটা বিশাল অপরচুনিটি। তবে এটা মনে রাখবেন, কম্পিটিশন অনেক, তাই আপনাকে অনেকের কাছ থেকে এগিয়ে থাকতে হবে। অ্যাটলিস্ট অ্যাকাউন্টিংয়ে আপনাকে 80+ মার্ক থাকতে হবে, তাহলে আপনি পাস করবেন। দেন আপনি বাইবাতে, বিশেষ যারা বাইবা যায় সবাই বাইবা পাস করে, বাইবায় কোনো একটা প্রবলেম হয় না। যাই আপনারা পুরো একটা প্রিপারেশন নেন। ওকে, আসসালামু আলাইকুম।